শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আমরা রাঙা সকালের আয়োজন শুরু করি। আপনাদের সঙ্গে আছি আমি লাবণ্য, কিবরিয়াও আছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে, ভালো কাটুক দিন সেই শুভকামনা সবসময়ের মতো। আর আজকের সকালটা একটু অন্যরকম। আজকের সকালটা আমি সবসময় কবিতা দিয়ে কোনো কিছু থাকলে আমি বলি কাব্যময় সকাল। তো আজকে সুর এবং কাব্য নিয়ে আমাদের খেলা চলবে এবং পুরো 2 ঘন্টা জুড়েই আসলে গান থাকছে এবং কবিতার মানুষ থাকছে, আবৃত্তিও থাকবে। তো প্রথম ঘন্টায় যাকে আমরা পেয়েছি তিনি একজন আবৃত্তি শিল্পী মেহেদী হাসান। চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। আপনার একটা পরিচিতি আছে, কারণ দীর্ঘকাল আপনি টেলিভিশনে অনেক কাঙ্ক্ষিত অনুষ্ঠানের আগে আমরা যেটা দেখতাম বিটিভিতে যেটা হয় সবসময় যে এক্সপেক্টেড একটু পরে সিনেমা আসবে, তো যেটা হয় যে ওই সময় এসে যে ঘোষণা দেন যে এখন দেখবেন অমুক চলচ্চিত্র বা অমুক নাটক, তাকে দেখে আমরা খুশি হয়ে যেতাম। তো আপনি সেই সময়ের মানুষ এবং আপনি দীর্ঘকাল বিটিভিতে অনুষ্ঠান ঘোষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাইরের একটা পরিচয় আছে, সেটা আমাদের অনুষ্ঠানে আসবে। তো এই পরিচিতিটা নিয়ে একটু কথা বলতে চাই। এভাবে এতকাল কাজ করার পরে যে মানুষ চেনে বা মানুষ পছন্দ করে, কেমন লাগে আসলে বিটিভির ওই পরিচয়টা? না, এটা খুব সারপ্রাইজিং, এখনো সারপ্রাইজিং। এই যে আপনি মেনশন করলেন, আমার ধারণা আপনার বয়স আমার চেয়ে অনেক কম হবে। হ্যাঁ, তো আমি সেই 90-এর দশকে অনুষ্ঠান ঘোষণা শুরু করি 91 থেকে, এবং 2002 পর্যন্ত 2002 সাল পর্যন্ত আমি নিয়মিত অনুষ্ঠান ঘোষক হিসেবে কাজ করেছি। আচ্ছা, আচ্ছা, তখন অলমোস্ট বাংলাদেশে টিভি চ্যানেল বলতে গেলে বিটিভি ছিল। তা আমার অসীম সৌভাগ্য, এখনো রাস্তাঘাটে মানুষ আপনার মতো বলে ফেলে যে ছোটবেলায় আপনাকে দেখেছি। হ্যাঁ। তো ছোটবেলায় দেখা, ছোটবেলার তার স্মৃতিতে আমি থাকা, এটার চেয়ে অসীম সৌভাগ্য আর কিছু হতে পারে না। হতে পারে না এই জন্যে যে এখন এত চ্যানেল, এত পারফর্মার, এত উপস্থাপনা, এত উপস্থাপক, সেখানে একজন মানুষকে 20 বছর পরে মনে রাখা ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। সত্যি আই এম সো লাকি। আমি এই অর্থে শুধুমাত্র আমি বলবো যে আমি অনুষ্ঠান ঘোষক ছিলাম সেই অর্থে লাকি, সেটা বলছি না। ইভেন আমার আবৃত্তির ক্ষেত্রেও আমার যা কিছু কাজ অলমোস্ট সেই সময়ের অ্যালবাম আকারে যেগুলো প্রকাশিত হয়েছে, আজকে 20 বছর 25 বছর পরেও যখন আমার শ্রোতা এসে আমার সামনে বলে যে আমি আপনার কবিতা শুনি, এখনো শুনি, একজন আবৃত্তি শিল্পী শুধু না, একজন শিল্পী হিসেবে তার কাছে এটি অনেক বড় পাওয়া। আমার মনে হয় যে আপনারাও এটি ভালোভাবে ফিল করেন। পারফেক্টলি নাইস। আমরা যদি এই যে আপনি যেটা বললেন যে পাওয়ার জায়গাটা, সেটার পেছনের গল্প, কিভাবে সেখানে যাওয়া, সেই গল্পগুলো যদি আমরা নিয়ে আসতে চাই, তারও আগে আমরা যদি শৈশবটা একটু জানি। ছোটবেলার কি মনে পড়ছে আজকের এই অনুষ্ঠানে বসে? যে কোনো কিছুই হতে পারে। ছোটবেলায় আমি অত্যন্ত দুরন্ত ছিলাম, অত্যন্ত দুরন্ত, এবং বৃষ্টি হওয়া মানেই হলো ফুটবল নিয়ে বেরিয়ে যাওয়া, বৃষ্টির মধ্যে ফুটবল খেলা। আমার অনেক বন্ধু ছিল এরকম, তারা আমারই মতো। আচ্ছা, বৃষ্টি হওয়া মানেই হচ্ছে ফুটবল খেলতে হবে, কোনো বিকেলে বৃষ্টি হওয়া মানে ফুটবল খেলা মিস নাই, এবং কাদা টাদা জড়িয়ে টড়িয়ে ওভাবে আসা, তারপর পুকুরে এসে। আমি মফস্বলে বড় হওয়া ছেলে, আমার বাবা সরকারি চাকরি করতেন। আচ্ছা, সেই সূত্রে আমার মফস্বলে কেটেছে, উপজেলা লেভেলে কুমিল্লার বিভিন্ন থানায় আমার বাবা কাজ করতেন। তো 2 বছর 3 বছর পরপরই বদলির চাকরি। তো বাবার সাথে আমরাও বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কুল, আমার অনেক বন্ধু, এই অর্থে আমি অনেক স্কুলে পড়ার কারণে আমার অনেক বন্ধু হয়েছে। তো এই দুরন্তপনাটা আমার ছিল, অনেক ধরনের দুরন্তপনা করেছি, স্কুল পর্যায় পর্যন্তই এটা ছিল। সেই দুরন্তপনা যে এখন নাই তাও না, আছে। এখন যেটা আছে সেটা হচ্ছে মনের ভেতরে আছে। বয়স বাড়ছে, শরীরের বয়স বাড়ছে, মনের বয়সটা আগের মতোই আছে। যেটা বলছিলাম পরিবারের গল্প একটু শুনবো, যেহেতু বলছিলেন বাবা সরকারি চাকরি করতেন। কয় ভাই বোন ছিলেন একটু শুনবো। আমরা অনেক ভাই বোন, আমরা 5 ভাই 3 বোন, এবং বেশ বড় পরিবার। আমার চাচারা, ফুপুরা, এটা বিশাল ফ্যামিলি। যৌথ পরিবারে থাকা হয়েছে? না, যৌথ পরিবারে ঠিক না, কারণ হচ্ছে যে আমার বাবার চাকরির সূত্রে ছোটবেলা থেকেই আমরা আসলে বিভিন্ন এলাকায় বা দূরে, মূল পরিবার থেকে দূরে থাকার একটি চর্চা ছিল।
আর আমি সবার বড়, আচ্ছা। ভাই বোনদের মধ্যে সবার বড়। আর যেটা হয়, বড়দের কিন্তু একটু বেশি আশকারা থাকে, হ্যাঁ, বেশি স্নেহ, বেশি অ্যাটেনশন, সেটা আমার প্রতিও ছিল। এবং বলা হয় এভাবে যে বাবা স্বপ্ন দেখেছিলেন বলে আমার নিকনেম রাখা হয় স্বপন। ওকে। আচ্ছা। তো এরকম আর কি, অনেক মজার মজার গল্প। আর বাবা সংস্কৃতি মনস্ক মানুষ ছিলেন। উনি নিজেও গান গাইতেন, অভিনয় করতেন, শখের অভিনয়। এবং উনি যে শৈশবে যেখানে বড় হয়েছেন, ওনার নেটিভ এরিয়া, সেখানে বাৎসরিক বিভিন্ন নাটক বা সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। উনি সেই সব অনুষ্ঠানে পারফর্ম করতেন। আচ্ছা। নাটক হতো, সেই নাটকে দেখা গেল নায়কের পাঠ করছেন তিনি, আমরা খুব এনজয় করতাম। বাহ। বা কখনো কখনো রাতে মাকে গান শোনাতেন, সেটাও ওভারহিয়ার করতাম। আমি তখন 7-8-এ পড়ি, তখনও আমি এরকম শুনেছি। তো বাবার মধ্যে এই যে সংস্কৃতি মনস্কতা, এটা আমার ভাই বোনদের মধ্যে এটা এসছে। আমার ছোট এক ভাই, সেও লেখালেখি করে, সেও অসাধারণ সায়েন্স ফিকশন লেখে। আর যারা ভাই বোন আছে সবাই এখন মাশাআল্লাহ স্ট্যাবলিশড, বোনরাও স্ট্যাবলিশড, তারা তাদের নিজস্ব সেক্টরে নিজস্ব জায়গায়। বাবা প্রয়াত হয়েছেন অনেক আগে, উনি যখন সার্ভিসে ছিলেন ওই সময় উনি প্রয়াত হন। আমার মা একজন লৌহ মানবী। তিনি আমাদের এই যে 8 ভাই বোন, এদেরকে একটা খুব ভারী, বলা যায় যে একটা ভেহিকেল, ট্রাক, সেটা স্টিয়ারিংয়ে উনি বসেছিলেন। এবং উনারই এই যে নেতৃত্ব, উনারই কন্ট্রোল, এর ভেতর দিয়ে আমাদের সকল ভাই বোন তারা সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, যার যার নিজস্ব জায়গায় আজকে প্রতিষ্ঠিত, বোনরা সহ। এটা আমার মায়ের একটা অশেষ কৃতিত্ব। এরকম যেটা হয় আর কি, সরকারি চাকুরে, মধ্যবিত্ত পরিবার, বাবা অকাল প্রয়াত, অনেকগুলো ভাই বোন, মায়ের উপরে আসলে পুরো এরকম যেটা দায়িত্বটা। হয় যেখানে নাকি কোনো বিত্ত বৈভব নাই, এটা সৎ জীবনযাপন করে এসছেন। বাবা যখন মারা গেলেন তখন তার ব্যাংকে টাকা হচ্ছে 5,000 টাকা, আচ্ছা। গল্পের মতো শোনা যায়, এর বেশি টাকা পয়সা নাই। কিন্তু এই ফ্যামিলিটাকে উনি, ওই যে বললাম, ওই স্টিয়ারিং হুইলটা উনি ধরে রেখেছিলেন। এবং অনেক কষ্ট করে সকলকে, সব ভাই বোনকে তিনি মানুষ করেছেন, লেখাপড়া করিয়েছেন। সেই জন্য আমার মাকে আমি এই অনুষ্ঠানের ভেতর দিয়ে আবার স্যালিউট জানাচ্ছি। আরও কথা নিশ্চয়ই শুনবো, গল্পগুলোও শুনবো। আসলে যেটা বলছিলেন যে গল্পের মতো, তো নিশ্চয়ই শুনবো। তবে তার আগে আমি আসলে আপনার সম্পর্কে যতটুকু জানি সেটা দর্শকদের জানিয়ে আসতে চাই। দর্শক, আজ আমাদের সঙ্গে আছেন সুপরিচিত আবৃত্তি শিল্পী মেহেদী হাসান। আবৃত্তির চর্চা শুরু কৈশোরে। 90-এর দশকে তার মিথিলা, তৃষিত তিমির, নীলখাম সহ বেশ কিছু আবৃত্তির অ্যালবাম ব্যাপক জনপ্রিয়তা পায়। তার মোট অ্যালবামের সংখ্যা 26টি। বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান ঘোষক হিসেবেও কাজ করেছেন তিনি। বিটিভির অনুষ্ঠানের ঘোষক হিসেবে কাজ করেছেন 12 বছর। মেহেদী হাসান একজন কবিও। তার লেখায় হাতে খড়ি ছোটবেলাতেই। ছাত্রাবস্থায় লিখেছেন কবিতা, গল্প, নাটিকা, প্রবন্ধ। তার প্রথম কবিতার গ্রন্থ রাই, এরপর প্রকাশিত হয় হলুদ বিকেল, আবৃত্তি নন্দন কথা ও কবিতা শিরোনামে আরও 2টি গ্রন্থ। এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই কথা বলবো, তার কাছে আবারও ফিরে যাচ্ছি। ধারাবাহিকভাবে গল্পগুলো তো নিশ্চয়ই শুনবো, কিন্তু আবৃত্তি শিল্পীকে যেহেতু পেয়েছি, আবৃত্তিও শুনতে চাইবো। তো এ পর্যায়ে একটু আবৃত্তি শুনে ফেলতে চাই, কোনটা শুনবো? এখন তো আষাঢ় মাস, তো এবং আষাঢ়, রবীন্দ্রনাথ, এটা না হলে আসলে আমাদের হয় না। সত্যি। বাঙালির সবকিছুতেই এই বিষয়গুলো জড়িত। আমি রবীন্দ্রনাথ দিয়ে শুরু করি, নিশ্চয়ই। এবং একটি আষাঢ়ের কবিতা। কবিতার নাম হচ্ছে বর্ষার দিনে। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার,
দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আঁধারে মিশে গেছে আর সব। বলিতে ব্যথিবে না নিজ কান, চমকি উঠিবে না নিজ প্রাণ, সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান, সে কথা ছেয়ে দেবে দুটি প্রাণ। তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বাকার। আছে তো তার পরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ। জগৎ চলে যাবে 12 মাস, ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজলি থেকে থেকে চমকায়, যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। বাহ, খুবই চমৎকার, খুবই চমৎকার। বিশেষ করে যেভাবে আষাঢ় মাস চলছে এবং যেভাবে বৃষ্টি হচ্ছে ঢাকা শহরে, তাতে প্রিয় মানুষটাকে মনে করে এরকম কবিতা আবৃত্তি বা সকালবেলায় আমাদের এই অনুষ্ঠান নিশ্চয়ই একটা অন্যরকম দোতনা তৈরি করবে। কিন্তু আমি যদি আপনার ওই শৈশবের গল্পটা আরেকটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, আপনি যেটা বলছিলেন যে আপনার মা ছিল কাণ্ডারি 8 ভাই বোনের সংসারে, 5,000 টাকা ব্যাংক ব্যালেন্স, কি করলেন মা ওই সময়টাতে, কিভাবে দেখেছেন? আমরা আসলে একেবারে চ্যালেঞ্জগুলো তুলে নিয়ে আসতে চাই আজকের এই অনুষ্ঠানে, এবং সেটাই আমরা সবসময় করি। কেমন দেখেছেন মাকে? আপনার পরিবারের কীরকম কষ্ট ছিল ওই সময়টাতে, কিভাবে সামনের দিকে এগিয়ে গেছেন আপনারা সবাই মিলে? ওগুলো বুঝতেন কিনা ওই সময়টাতে যে না, মা কষ্ট করছে, আমাদেরকে মানুষের মতো আসলে আমি বড় সন্তান হিসেবে আসলে হয়েছে যেটা, সেটা হচ্ছে যে আমি আমার বাবা মা আমাকে আসলে দায়িত্ব বুঝতে দেননি কখনো, রেসপন্সিবিলিটি নিতে হবে। আমি যদিও আমি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার শুরু থেকেই আমার নিজের যে খরচা, পড়াশোনার খরচ, সেটা আমি নিজেই আয় করে চালাতাম। কোথায় পড়তেন আপনি? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আইন বিভাগে। আমি শুরুতেই বাংলাদেশ টেলিভিশনের সাথে যুক্ত হওয়ার কারণে অনুষ্ঠান ঘোষণা করে আমি যে পয়সা যে টাকা পেতাম, তাতে করে আমার খুব ভালোভাবে চলে যেত পড়াশোনার খরচা সহ আরও যা যা আছে, এবং বন্ধুদের নিয়ে হইচই আড্ডা এগুলো করাটা কোনো বিষয় ছিল না। অনেক টাকা পেতাম তখন। আর আমার তখন আবৃত্তির সিডি বেরোচ্ছে, এক একটা সিডি বের হওয়া মানেই হচ্ছে হলো প্রডিউসাররা অ্যাডভান্স আমাকে লাখ টাকা দিচ্ছে। আবৃত্তির সিডির জন্যে, আবৃত্তির অ্যালবামের জন্যে বাংলাদেশে এত টাকা কেউ পায় নাই যেটা আমাকে ওরা প্রডিউসাররা দিত। আই ওয়াজ হাইলি এক্সপেন্সিভ, আমার কাজও এক্সপেন্সিভ ছিল, ইভেন আমার যে প্রকাশনাগুলো যেগুলো, সেগুলোও তারা বিক্রি করে প্রচুর মুনাফা করতে পারতেন। ওকে, সেই জন্যই আমাকে টাকা দিতেন। তো আমি এই টাকাগুলো পেতাম। তো আব্বা যখন মারা গেলেন, ইট ওয়াজ 98। ওকে, আব্বা মারা গেলেন। সরকারি চাকরি করলে যেটা হয়, পেনশনের একটি ব্যবস্থা থাকে। তো লাকিলি আমার বাবার যে গুডউইল ছিল এবং উনি যে প্রতিষ্ঠানে কাজ করতেন, সেই প্রতিষ্ঠান প্রধান তাকে এত ভালো জানতেন যে আমি যখন তার সাথে যে দেখা করলাম, উনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন। আচ্ছা। তো উনি দেখার পরে আমাকে চিনলেন এবং বাবাকে চিনলেন, সব কিছুই উনি চিনলেন। আগে আমরা ওইভাবে ইন্টারাক্ট করিনি বা বলিও নাই কখনো, বলার প্রয়োজন পড়েনি। তো উনি খুব দ্রুত, যাতে আবার যেহেতু লাইফস্টাইল উনি জানতেন, সেই জন্যে ওনার পেনশনের ব্যবস্থাগুলো খুব দ্রুত করে দেন। আর আমার এক মামা ছিলেন, উনি ডিসি ছিলেন সেই সময়, তিনিও সহযোগিতা করলেন এই জায়গাগুলোতে সাপোর্ট দেওয়ার জন্য। তো এই বিষয়গুলো নিয়েই মা আসলে শুরু করলেন, যা পাচ্ছেন যা আছে সেভাবে। এতগুলো ভাই বোন, এবং তখন আমাদের ভাই বোনরা আসলে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া, প্রাইভেট ইয়েতে পড়া, এই বিষয়গুলোতে যেহেতু আমরা চ্যালেঞ্জড ছিলাম,
আমি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমার ছোট বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, আমার অন্য ভাই বোনরাও তারাও সরকারি যেসব সুযোগ সুবিধা সেগুলোতে পড়াশোনা করেছে। তো ওই তো বললাম যে সবচেয়ে বড় জিনিস যেটা যে মহান আল্লাহ তাআলার কৃপা, সেটি তো অবশ্যই ছিল। আর আমার মায়ের যে দৃঢ়তা, আমার বোনরা খুব সুন্দর সুন্দর বোন ছিল, আমার 3টি বোন, দে আর ভেরি বিউটিফুল। তো যেটা হয় আর কি, এরকম একটি অবস্থায় পড়লে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। হ্যাঁ, প্রচুর বিয়ের সম্বন্ধ আসে। কিন্তু মায়ের দৃঢ়তার কারণে আমার বোনরা যেমন খুব পরিশীলিত জীবনযাপন করেছে, একই সাথে মায়ের এই নিয়ন্ত্রণের কারণে বোনরাও সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করতে পেরেছে এবং মাশাআল্লাহ তারা এখন সবাই খুব ভালো আছে। এবার একটু আমি জানতে চাইবো আবৃত্তির চর্চাটা আসলে শুরু হয় কি করে, বা যেটা বলছিলেন আপনার বাবা আসলে সংস্কৃত মনা ছিল, কিন্তু আপনি আবৃত্তি করবেন বা এই আবৃত্তি চর্চার সঙ্গে থাকবেন, এই সম্পর্কে একটু শুনবো। আমরা তো মানে যে সময়টা পড়াশোনা করেছি তখন মানে পরীক্ষার খাতায় একটি পদ্য লিখতে হতো। হ্যাঁ, 10 লাইন পদ্য লেখো, মুখস্থ। আসলে শুরুতে আমার চর্চাটি ওই 10 লাইনের মধ্যেই ছিল। আচ্ছা। পরীক্ষায় লিখতে হবে সেজন্য 10 লাইন মুখস্থ করা। কিন্তু আমি যখন 8-9-এ পড়ি, যে সময়টায়, যে বয়সটাতে, ইট ওয়াজ 83-84 এই সময়, তখন আমার হাতে একটি অডিও ক্যাসেট আসে। তখন ক্যাসেট ছিল, স্মৃতিতে আছে কিনা এখনকার জেনারেশনের না থাকারই কথা। তখন স্পুল ক্যাসেট ছিল, সেই ক্যাসেট রেকর্ডার দিয়ে বাজাতে হতো, এরকম একটি ইয়ে ছিল। এটা এখন বিলুপ্ত প্রায়, এটা খুঁজে পাওয়া যাবে না। এরকম একটি ক্যাসেট আসলো, যে ক্যাসেটের কণ্ঠ হচ্ছেন কাজী আরিফ। আচ্ছা। তখন ইন্টারনেটের যুগ না, আমরা চাইলেও মানে ওভাবে শুনতে পাই না। তারপরে শোনার সুযোগ হলো সব্যসাচীর আবৃত্তি। আচ্ছা। আমার খুব ভালো লাগতে শুরু করলো, যে অসাধারণ প্রকাশ, অসাধারণ এক্সপ্রেশন আবৃত্তি বা কবিতাকে নিয়ে। কবিতা পছন্দ করতাম, কবিতা পড়তাম, কবিতা লেখার চেষ্টা করতাম, যে কারণে কবিতার প্রতি আলাদা একটি প্রেম ছিল। কোন বয়সের কথা এটা? কত বয়স তখন আপনার? তখন 12-13 বছর বয়স। ওকে। এই সময়টা, যে সময় আমি রেডিওতে কবিতা শুনে ভয় পেতাম, হ্যাঁ, কেন এভাবে কথা বলে। তো এই কেন এভাবে কথা বলে, এই পয়েন্টটা নিয়ে আমরা কথা বলতে পারবো পরে। তো সেই সময় এই কাজী আরিফ শুনতে শুনতেই কবিতার প্রতি প্রেম তৈরি হলো। আমার বাংলা শিক্ষক ছিলেন বিমল গুহ। আচ্ছা। তিনি এক সময় সর্বহারা বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে উনি ওগুলো ছেড়ে দিয়ে এসে শিক্ষকতা পেশায় যুক্ত হন। তিনি অসাধারণ আবৃত্তি করতেন এবং সুকান্তর কবিতা, বিশেষত বিভিন্ন ধরনের আন্দোলন, সংগ্রাম, বিদ্রোহের কবিতা অসাধারণভাবে তিনি আবৃত্তি করতেন। আনুষ্ঠানিকভাবে যদি বলি যে গুরুর কাছে শিক্ষা গ্রহণ যেটা বলে, সেটা আমার হয়েছে আসলে বিমল গুহর কাছে। আচ্ছা। এবং আমি মানে ভার্চুয়ালি যদি গুরু কাউকে মেনে থাকি, সেটা হচ্ছেন কাজী আরিফ। সেই সময় থেকে যখন, এবং পরবর্তীতে আমি ঢাকা চলে এলাম, ঢাকা এসে বিভিন্ন সাংস্কৃতিক অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হলাম। কলেজের নাটক লেখা, নাটকে অভিনয় করা, পরবর্তীতে নাটকের দলে যুক্ত হওয়া, ঢাকা পদাতিকের সাথে যুক্ত হওয়া, নান্দনিকের সাথে যুক্ত হওয়া, এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে আমি নির্বাচিত হলাম সলিমুল্লাহ হলের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে এবং সর্বকনিষ্ঠ সদস্য ডাকসুর। আমি তখন ওল্ড ফার্স্ট ইয়ার বলে আর কি, তখন ওল্ড ফার্স্ট ইয়ার ছিলাম। তা আমার পরিচয়টা এরকম ছিল যে চুল বড় বড়, চোখ বড় বড় দেখতে যে ছেলেটা, সেই ছেলেটা। এইভাবেই আসলে আমাকে ভোট দেয়া হলো এবং আমাকে গ্রহণ করলেন। সলিমুল্লাহ হল অনেক পুরনো হল এবং আপনারা আপনাদের বাবা মার কাছে শুনতে পারবেন সলিমুল্লাহ হলের যে ব্যাকগ্রাউন্ড, যেটা হিস্ট্রি, খুব রিচ হিস্ট্রি। এখন সিএসপি, টিএসপি যত আছেন এই ধরনের অফিসার, সিনিয়র, এরা এক সময় ওখানে পড়াশোনা বা ওই হলের সাথে অ্যাটাচ ছিলেন, এরকম বলা হয়। তো এখানে যুক্ত হলাম, তখন কাজী আরিফের সাথে আবার পরিচয় হলো।
আনুষ্ঠানিকভাবে সাংস্কৃতিক চর্চা শুরু হলো, আবৃত্তি নিয়ে আবার নতুনভাবে নিজের মধ্যে কাজ করার তাগিদ তৈরি হলো, আচ্ছা। কাজ করতে শুরু করলাম। আর তখন ছিল 90-এর গণ আন্দোলন শুরু হচ্ছে। তখন অবস্থাটা এরকম যে যে দেশে যখন এই ধরনের সংগ্রামী একটি অবস্থা থাকে তখন সাংস্কৃতিক একটি বিপ্লব হয় সকল ক্ষেত্রে, সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত, চিত্রকলা, এই জায়গাগুলোতে মানুষের চিন্তা চেতনার মধ্যে একটি গতি সঞ্চার হয়। তো 90-এর ওই সময়টাতেও এটা হয়েছিল। আন্দোলন সংগ্রাম রাজপথে যেমন হয়েছে, সাংস্কৃতিক কর্মীদের মধ্যেও এই জিনিসটি তৈরি হয়েছিল। তো আমি যেমন সরাসরি এরশাদ বিরোধী আন্দোলনে সম্মুখের একজন কর্মী ছিলাম সেই আন্দোলন সংগ্রামে, যেহেতু নির্বাচিত সদস্য ডাকসুর, এটা তো আছেই। আমার বাম রাজনৈতিক একটি ব্যাকগ্রাউন্ড ছিল, আমি একটি বাম ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলাম এবং তাগিদ অনুভব করতাম যে গণতান্ত্রিক পরিবেশ অবশ্যই দরকার একটি দেশের কল্যাণের জন্য। আর ছাত্র অবস্থায় এখন ছাত্রদের মন মানসিকতা কোন জায়গায় কেমন জানি না, কিন্তু আমরা ফিল করতাম যে নিশ্চয়ই আমাদের দায়িত্ব আছে। আমরা সেই সময় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমরা ফিল করতাম যে ছাত্র রাজনীতি করা মানে ওখান থেকে বাকি খাওয়া না, সেখান থেকে চাঁদা নেওয়া না, কিংবা এলিফ্যান্ট রোড থেকে জিন্সের প্যান্ট কেটস নিয়ে আসা না, এটাকে মনে করতাম না। বরং মনে করতাম সেই সময় বড় বড় বিপর্যয় হয়েছে, প্রাকৃতিক বিপর্যয়, যে বিপর্যয়গুলোতে আমরা বাড়ি বাড়ি থেকে কাপড় তুলতাম, বাড়ি বাড়ি থেকে খাবার নিতাম, সেগুলোকে আমরা একসাথে যোগ করতাম, ডাকসুতে বসে আমরা খাবার স্যালাইন বানাতাম হাতে, সেগুলো প্যাকেট করে করে দুর্গত এলাকায় আমরা পাঠাতাম। এই ধরনের কর্মকাণ্ডের ভেতর দিয়ে আমাদের ছাত্র জীবনগুলো কেটেছে। জি, আমরা আরেকটা কবিতা শুনি এই আড্ডার ফাঁকে, শুনে ফেলি, তারপরে আমরা আপনার আইন বিষয়ে পড়াশোনার বিষয়ে আসবো। আচ্ছা, আমি এবার আমার খুব প্রিয় কবি আবুল হাসান। আবুল হাসান, হ্যাঁ, বইটার প্রচ্ছদ থেকে বুঝেছি। আচ্ছা, আমি আবুল হাসানের একটি কবিতা পড়তে চাই। এই কবিতাটি আমার প্রথম যে আবৃত্তি সংকলন বেরোয়, সেই সংকলনে এই কবিতাটি অন্তর্ভুক্ত করা হয়। আচ্ছা। কবিতার নাম হচ্ছে বৃষ্টি চিহ্নিত ভালোবাসা। বৃষ্টি, আবারও বৃষ্টি। মনে আছে একবার বৃষ্টি নেমেছিল, একবার ডাউন ট্রেনের মতো বৃষ্টি এসে থেমেছিল আমাদের স্টেশনে। সারা দিন জল ডাকাতের মতো উৎপাত শুরু করে দিয়েছিল তারা। ছোটখাটো রাজনীতিকের মতো পাড়ায় পাড়ায় জুড়ে দিয়েছিল পথই স্লোগান। তবু কেউ আমাদের কাদা ভেঙে যায়নি মিটিংয়ে। থিয়েটার পণ্ড হলো। এ বৃষ্টিতে সভার তাসের আড্ডার লোক ফিরে এলো ঘরে। ব্যবসার হলো ক্ষতি, দারুণ দুর্দশা। সারাদিন অমুক নিপাত যাক, অমুক জিন্দাবাদ, অমুকের ধ্বংস চাই বলে আর হাবিজাবি হলো না পাড়াটা। ভদ্র শান্ত কেবল কয়েকটি গাছ বেফাঁস নারীর মতো চুল ঝাড়লো আঙিনায় হঠাৎ বাতাসে। আর পাশের বাড়িতে কোনো হারমোনিয়ামে শুধু উঠতি এক আগ্রহী গায়িকা স্বরচিত মেঘমাল লাগাইল 3 বার। আর কটি চাখোর মানুষ এলো রেনকোট গায়ে চেপে চায়ের দোকানে। তাদের স্বভাব সিদ্ধ গলা থেকে শোনা গেল, কি করি বলুন দেখি, দাঁত পড়ে যাচ্ছে তবু মাইনেটা বাড়ছে না। ডাক্তারের কাছে যাই তবু শুধু বাড়ছেই, ক্রমাগত বাড়ছেই, হৃদরোগ, চোখের অসুখ। একজন বেরসিক তার মধ্যে বলে উঠল, বৃষ্টি মানে বুঝলেন তো, অযথাই যানবাহন, পয়সা খরচ। একজন বাতের রোগী গলা কাশল, ওয়ে ছোকরা, নুন চায়ে 1 টুকরো বেশি লেবু দিও। তাদের বিভিন্ন সব জীবনের খুঁটিনাটি, দুঃখবোধ, সমস্যায়, তবু সেদিন বৃষ্টিতে কিছু আসে যায়নি আমাদের। কেননা সেদিন সারাদিন বৃষ্টি পড়েছিল। সারাদিন আকাশের অন্ধকার বর্ষণের সানুনয় অনুরোধে আমাদের পাশাপাশি শুয়ে থাকতে হয়েছিল। সারাদিন আমাদের হৃদয়ের অক্ষর ভরা উপন্যাস পড়তে হয়েছিল।
খুবই চমৎকার। আবুল হাসান আমার খুব প্রিয় একজন কবি। ওনার লেখার মধ্যে অদ্ভুত একটা ব্যাপার আছে যেটা আবুল হাসানকে আলাদাভাবে চেনায়। সেটা নিয়ে না হয় ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়, কিন্তু আপনার ওই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হলো এই যে কবিতাকে একটা ভিন্ন ঢঙে পড়া, যেটাকে আলাদা করে চেনা যায়, বোঝা যায়। যে কবিতা বোঝে না সেও বোঝে, যে বলা যেতে পারে আবৃত্তি বোঝে না সেও বোঝে যে না কিছু একটা হচ্ছে যেটা অন্যের চেয়ে আলাদা। এই আলাদা করে বোঝার জায়গাটা আপনাকে আপ্লুত করেছিল আপনার কোনো একটা সময়, 12 বছর হোক বা যে সময়টাতে হোক। আপনি যে আবৃত্তি করছেন বা আবৃত্তির মধ্যে যে ঢংগুলো রয়েছে বা নাটকীয়তাগুলো রয়েছে, সেই বিষয়গুলো আয়ত্ত করেছেন কিভাবে, বা এই ভালো লাগাগুলো তৈরি হলো কি করে, বা একটা দর্শক বুঝতে পারে যে মেহেদী হাসান আবৃত্তি করছে, এই বিষয়গুলো সম্পর্কে একটু আপনার কাছ থেকে শুনবো। কিবরিয়া মানে সে সময় মানে অফলাইনে বোধহয় বলছিল যে আবৃত্তি শুনলে ছোটবেলায় কি মনে হতো? ভয় লাগতো। ভয় লাগতো। বিশেষ করে এটা আমার হতো, আচ্ছা, কিভাবে কেন না অনেকেরই হতো। হ্যাঁ, আমরা যে সময়টায় কাজ শুরু করি আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ ছিল। তার মধ্যে একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে মানুষ কবিতা বোঝে না। হ্যাঁ, কবিতাকে বলা হয় হচ্ছে কাব্য, যেটা কাব্যকে বলা হয় হচ্ছে হলো মাদার অফ অল আর্ট। এক টুকরো ছোট্ট কাগজে কালো অক্ষরে কিছু লেখা, কিন্তু সেটার যে গভীরতা, কয়েক কোটি টাকা খরচ করে যদি একটি চলচ্চিত্র নির্মাণ করা হয় সেই গভীরতাকে স্পর্শ করতে পারে না। একটি স্কাল্পচার নির্মাণের জন্য অনেক বড় পাথর, অনেক কিছু লাগে প্রকাশের জন্য, সেই অভিব্যক্তি। একটি পেইন্টিং এর জন্য অনেক আয়োজন, অনেক বড় ক্যানভাস লাগে। কবিতা হচ্ছে এই 4 লাইন 2 লাইন এর ভেতর দিয়েই এমন মাধুর্যকে নিয়ে আসে যে মাধুর্য অন্য কোনো মাধ্যমে এত গভীরতাকে স্পর্শ করা সম্ভব না। এখন বিষয়টি হচ্ছে যে উইথ ডিউ রেসপেক্ট, সেটি হচ্ছে যে কবিতার এই মাধুর্যকে অনুভব করার ক্ষমতা সকলের থাকে না। কারণ হচ্ছে যে আপনি সংস্কৃতির মানুষ, আমিও সংস্কৃতির মানুষ। সংস্কৃতি আসলে মানুষ কখন করে? খাদ্যের প্রয়োজন মেটে যখন, বস্ত্রের প্রয়োজন মেটে যখন, জৈবিক যে প্রয়োজন আছে সেগুলো মেটে যখন, মাথার উপরে যখন ছাদ হয়, এগুলো হয়ে যাওয়ার পরে মানুষ চিন্তা করে যে আচ্ছা একটু গান শুনি। তখন এর আগে না, কিন্তু প্রথমেই গান শোনে না। সো মৌলিক প্রয়োজনগুলো মেটার পরে মানুষ ওই চিন্তার স্তরে যায়, এবং ওই চিন্তার স্তরে যাওয়ার জন্যে তাকে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। এখন কবিতা হচ্ছে হলো ভাষার সবচেয়ে পরিশীলিত প্রকাশ, শিল্পের সবচেয়ে পরিশীলিত প্রকাশ। তো আমরা সে সময়টা যে চ্যালেঞ্জটা মোকাবেলা করেছি সেটা হচ্ছে যে বিশেষত আমি, আমার সমসাময়িক যারা ছিলেন, তখন মনে করা হতো যে কবিতার বই একটি প্রকাশিত হয়েছে এক কবির জীবনে, হয়তো ধীরে সুস্থে, এখনো অবস্থাটি অনেকটা তাই আছে। অনেক খ্যাতনামা কবির কবিতার বইও 50 কপি বিক্রি হয় না। এটি দুর্ভাগ্যজনক, পাঠ করার প্রবণতাটি নাই। কিন্তু আমরা এই চ্যালেঞ্জটি নিলাম, সেই চ্যালেঞ্জটি নেয়ার ফলে যে আমরা মানুষকে কবিতা শোনাবো। আমার মিথিলার সৃষ্টি আসলে সেভাবে হয়েছিল। আচ্ছা, যে আমি মানুষকে কবিতা শোনাতে চাই। কিভাবে শোনাবো? অনেকটা শিশুদেরকে কুইনাইন খাওয়ানোর মতো। মিষ্টির ভেতরে কুইনাইন ঢুকিয়ে দিয়ে বাবা বলছে বাবা খেয়ে ফেলো, পানি নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। আমরা সেই রোলটি প্লে করেছি, বিশেষত আমি সেই রোলটি প্লে করেছি। আমি একটি গল্প ফাঁদলাম, একটি গল্প। আবুল হাসান খোকন নামে একজন কবি আছেন, তিনি মিথিলা প্রকাশেরও 3-4 বছর আগে তার একটি কবিতার গ্রন্থ বের হয়। তার কবিতার গ্রন্থটির নাম হচ্ছে কষ্টবিলাস। সেই গ্রন্থ থেকে গ্রন্থের 1-2টি কবিতা আমি, গ্রন্থটি সরাসরি পাইনি, তার কাছ থেকে এমনিতে লেখা চেয়ে নিয়ে আমি আবৃত্তি করলাম। আচ্ছা, সেই কবিতাটির নাম ছিল সক্রেটিস। তারপরে আমি ইয়ের সাথে কথা বললাম, আবুল হোসেনের সাথে, যে আমার একটি স্টোরি আছে, আমি এই স্টোরিটাকে রাইট ডাউন করাতে চাই, আপনি আমাকে হেল্প করেন। ওইভাবে আবুল হোসেনকে নিয়ে, এটা একটা লং গল্প, তারে নিয়ে দরজা তালা মেরে রেখে দিয়েছি। আমার একটা অফিস ছিল সেখানে, যে আপনি বেরোতেই পারবেন না, সারা রাত বসে লিখতে হবে। আচ্ছা, এরকম অনেক মজার ঘটনা ঘটেছে মিথিলা সৃষ্টিকে নিয়ে।
এইভাবে মিথিলাটা লেখা হয়। মিথিলার গল্পটা অনেক বড় ছিল, পরবর্তীতে এটাকে এডিট করে 1 ঘন্টার ভেতর, কারণ অডিওতে কোনো কিছু করতে চাইলে সেটা একটা সীমাবদ্ধতা আছে যে কতটুকু আপনি অডিওতে দিতে পারেন। আর আমরা আরেকটি কাজ সে সময় করেছিলাম, সেটি হচ্ছে যে তখন আবৃত্তি মানেই ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না, ফ্ল্যাট, শুধু কণ্ঠ। আমরা চিন্তা করলাম আবহ নির্মাণের একটি ব্যাপার আছে, কারণ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মিউজিকগুলোর বিভিন্ন কালার আছে, সিজন আছে, টাইম আছে। আমরা মিউজিককে ব্যবহার করার চেষ্টা করলাম। আমরা সাউন্ড ইফেক্ট, আমি যদি দুপুরকে বোঝাতে চাই, দ্বীপ্রহরকে বোঝাতে আমার আর কোনো ওয়ে নাই, অডিওতে আমি কিভাবে বোঝাবো? একটা চিলের ডাক দিয়ে দিবেন। আচ্ছা, যাই হোক, চিলের ডাক দিই আর ঘুঘুর ডাক দিই। অপরাহ্নে ঘুঘু, ক্লান্ত ঘুঘু গাছের ডালে বসে এই ধরনের ডাক দেয়। আমি যদি বসন্তকে সিম্বলাইজ করতে চাই, আমাকে কোকিলের ডাক দিতে হবে। আমি যদি মর্নিংকে সিম্বলাইজ করতে চাই, তাহলে মোরগ ডাকছে, পাখির কিচিরমিচির দিচ্ছে। এই রাতকে বোঝাতে চাইলে ঝিঝির ডাক একটু দিতে হবে। এরকম বিষয়গুলোকে আমরা ইমপ্লিমেন্ট করলাম, এবং সেটা আমরা ওই 90-এর দশকে আমরা যারা কাজ করেছি, আমি কাজ করেছি, আমি এই জিনিসগুলো, আমি মিথিলাতে সাউন্ড ওয়েভ আমি ব্যবহার করেছি প্রচণ্ড রকমভাবে, যে সমুদ্র তীরে ঘটনাটি ঘটছে, পুরো সিডিতে সমুদ্রের ওয়েভ পাচ্ছি, সমুদ্রের বাতাসের দমকা যে হাওয়া, তার শব্দ সেটা পাচ্ছি, তার সাথে স্যাক্সোফোন ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে। তো এই যে আবহগুলোকে নির্মাণ করে নিয়ে একটি গল্পকে টেনে নিয়ে যাওয়া, সেটি আমরা করেছি। আর এর ফলে যেটা হয়েছে, মানুষ কবিতার ভেতরে ঢোকার সুযোগ পেয়েছে। আর আমি যদি আপনার কাছে আসলে যথাযথভাবে উপস্থাপন করতে না পারি, পারফর্মিং আর্টস যেটাকে বলে, আমি যদি ডিফিকাল্ট করে ফেলি এটাকে, আপনাকে ইজি ফরম্যাটে না রাখি, আপনার হৃদয়ের যে তন্ত্রী সেখানে যদি আমি অনুরণন তৈরি করতে না পারি, তাহলে তো আমার এই শিল্পের আসলে কোনো মূল্য নাই। রাইট। আমি দুর্বোধ্য এক শিল্প তৈরি করলাম, 3 জনও বুঝলো না। হ্যাঁ, এটা অতি উচ্চমার্গীয় শিল্প, কিন্তু যাদের জন্য এই শিল্প নির্মাণ, তারা যদি নাই বোঝে এই শিল্পের আসলে মূল্য কি। শিল্প ইটসেলফ, মাধ্যমগুলোর যে জায়গাতে কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে। যেমন আমি যদি বলি কবিতা আমজনতার শিল্প কিনা, সেখানে এক ধরনের বিতর্ক তৈরি হয় যে না, কবিতা আমজনতার না। আমি যদি গানের ক্ষেত্রে আসি, কিছু কিছু গান নিঃসন্দেহে আমজনতার না, কিন্তু গান আমজনতার শিল্প, সবাই গান শুনতে পছন্দ করে, হয়তো সেখানে জনরা ডিফারেন্স হয়। কিন্তু কবিতার ক্ষেত্রে আপনি বলতে পারবেন না যে গ্রামের একজন কৃষক সে কবিতা শুনে নিয়ম করে, সে কিন্তু গান শুনে এবং গান গায় সে। তো সেই জায়গাটায় এই যে একটা ব্যারিয়ার, সৃষ্টিগত একটা বাধা, বা আমি বাধাও বলবো কিনা অন্যভাবে যদি ডিফাইন করি, এটাকে উতরে যাওয়ার তো আসলে কোনো সুযোগ নেই, আছে কি? এটা মেনেই তো আমাদেরকে এই শিল্পকে আগায় নিতে হবে। উতরে যাওয়ার অবস্থা নাই এটা আমি বলছি না। মানুষ আসলে হয়েছে কি, মানুষের মৌলিক চাহিদা, যে জন্য এত বড় কথাগুলো বললাম, মানুষের মৌলিক প্রয়োজন পরিপূরণের পরে মানুষ আত্মিক প্রয়োজনের দিকে ফোকাস করে। রাইট। মানুষের মৌলিক প্রয়োজন, ওই যে কৃষকের কথা বললেন, তার প্রতিদিনের চ্যালেঞ্জ হচ্ছে প্রতিদিনের খাবার, প্রতিদিনের চ্যালেঞ্জ হচ্ছে তার পরিবারের নিরাপত্তা। তো এই জিনিসগুলো যখন সিকিওর হয়ে যায়, তখন আসলে সে দেখা গেল তাকিয়ায় ঠেস দিয়ে বসে আলবোলায় হুকা টানতে টানতে হয়তো একটা গান শুনছে, এলপিতে বাজছে, যেটা আমরা অতীতে দেখেছি। কিন্তু যখন সে স্ট্রাগলিং, তখন তার ওই গান শোনার, সে হয়তো মনের দুঃখে কোনো একটি ভাটিয়ালি সুরে, ওমর গাড়িয়াল ভাই, কি এরকম গান আছে না ভাটিয়া, তো এই যে ভাওয়াইয়া, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আসলে একটা শিল্প হচ্ছে হলো যে মনের বেদনা থেকে বেদনার বহিঃপ্রকাশ, উদাস হৃদয়ের একটি। আমার ঠিক ওই জায়গাটাই যদি আমি আর একটু যোগ করি, যে ওই গানের জায়গায় কখনো কবিতা ঢোকার কোনো সুযোগ আছে কিনা, গান আমি শুনি। আছে কিভাবে আমি বলছি, মানুষ যত বেশি সংস্কৃতি মনস্ক হয়ে উঠবে, যত বেশি, আমি এভাবে বলছি যে আমি যদি 90-এর দশকে বলি যে 500 সিডি, 500 ক্যাসেট বিক্রি করতে প্রডিউসার্সদেরকে যে এরকম মাথার ঘাম পায়ে ফেলতে হতো, এই 30 বছরের মধ্যে, 25 বছরের ব্যবধানে 50 লক্ষ কপি বিক্রি হয়ে যাচ্ছে। আমার সিডি 38 লক্ষ কপি বিক্রি হয়েছে মিথিলা, যদিও এটা আমাকে ডিসক্লোজ করা হয়নি একটা পর্যায়ে। কন্টেন্ট হিসেবে এটা গ্রামীণ ফোন আপলোড করেছিল উইদাউট মাই পারমিশন। এরা প্রায় 2-2.5 কোটি কপি বিক্রি করেছে।
তো আপনি মামলা করেননি কেন? না, মামলা হয়েছিল, যাই হোক, এটা আচ্ছা। ডিফারেন্ট বিষয়, সেটা আমি নিয়ে আলোচনা না করি। এটা আবার তাদের আপনি সাথে আমার এই- ম্যানেজমেন্ট এই হয়েছে, এই শিল্পটা এবং যখন আপনি তাদের create বিরুদ্ধে করছেন- এখন আমার কোনো অভিযোগ ওইভাবে নাই। বিউটিফুল। আপনি যখন এই শিল্পটা ক্রিয়েট করছেন, মিথিলার কথাই যদি আমি বলি, তখন আপনি বুঝতে পেরেছিলেন যে এটা এত এত বেশি আওয়াজ তুলবে? এটা যখন নির্মাণটি হয়, আমরা যারা নির্মাণ করি বা কাজ করি, এটা হচ্ছে এক ধরনের প্রেয়ারের মতো। ডেফিনেটলি। আমি প্রেয়ার করেছি, এই প্রেয়ারে মনে করেন আমার দর্শকরা, আমার শ্রোতারা কতটুকু রেসপন্স করবেন কি করবেন না, সেটা আমি কখনো কাউন্ট করি নাই, বা সেখান থেকে মুনাফা অর্জন আমার উদ্দেশ্য। আমার এত পরিচিতি তৈরি হবে, আমি নন্দিত হব, আমার জনপ্রিয় হব, এটা অবজেক্টিভ ছিল না। অবজেক্টিভ ছিল হচ্ছে এটা সাধনা, এটা তীব্র একটি ভালো লাগা, একটি খুবই প্রেম। সূক্ষ্ম আসলে বিষয়গুলো, মানে এই যে কথাগুলো আমরা বলছি না, যে আসলে কোনটা কিভাবে অনুভূতির জায়গায় আসবে, খুব সূক্ষ্ম আসলে বিষয়গুলো। এগুলো নিয়ে আলোচনার নিশ্চয়ই অনেক সুযোগ আছে। আমার মনে হয় লাবণ্য চাইছে আপনার কণ্ঠে একটা কবিতা শোনার, তো আমরা আমার একটা মনে হয় কবিতা দর্শক শুনি। তো চাইছে, হ্যাঁ। তাই জন্য এখন কোনটা শুনবো এবার আমরা? আমি একটু লিখি। আমার লেখা দুটো কাব্যগ্রন্থ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। বলছিলাম আমি দর্শকদের। হ্যাঁ, তো তার থেকে এক দুটি কবিতা আমি শোনাবো। তো কিবরিয়া যে কথাটি বলছিল, কবিতা কি সবার, আমার প্রকাশক যিনি, নালন্দার যে প্রকাশক, জি। তার একটি খুব মজার কথা আছে, সে খুব মজা করে বলে। তার নাম হচ্ছে রেদওয়ানুর রহমান জুয়েল। আচ্ছা। জুয়েল ভাই আমারে তার যে র ল্যাঙ্গুয়েজ, যেটা সেই ল্যাঙ্গুয়েজে বলে, আরে মেহেদি ভাই, কবিতা কি যার তার জিনিস নাকি? এটা রাজা বাদশাদের জিনিস। তা আপনি ওইসব ভাবেন কেন? কয় কপি বিক্রি হবে না হবে সেটা আমি দেখবো, এটা নিয়ে আপনার চিন্তা নাই, আপনি শুধু বানান। আপনি খালি। সে একটি মানে সম্পাদনা তার, আমি প্রকাশ 2 খণ্ডে আবৃত্তি নন্দন কথা ও কবিতার একটি আচ্ছা। দীর্ঘ সম্পাদনা আমি করেছি 2 খণ্ডের, এটি নালন্দা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। তো সে তার বক্তব্য হচ্ছে এরকম, এবং সে মানে প্রচন্ড রকম ভাবে ইয়াং তরুণ যারা লেখক তাদেরকে প্যাট্রোনাইজ করে। বিউটিফুল, আমরা শুনে ফেলি। আমরা কবিতায় চলে আসি। আমি আমার রাই গ্রন্থ থেকে একটি কবিতা শোনাই। কবিতার নাম হচ্ছে নেশা। স্বপ্নের মতো মেয়েটি বলেছিল একদিন, মহুয়াগুলো যত্ন করে রেখো, পূর্ণিমার মধ্যরাতে চাঁদের গায়ে শিশির পড়লে জমিয়ে নেশা করা যাবে। সেই থেকে প্রতি পূর্ণিমার মধ্যরাতে নিঃসঙ্গতার গুহা থেকে আমি বেরিয়ে আসি। পূর্ণিমায় যেমন নদীতে জোয়ার আসে, নেশার তাড়না তেমনি আমার শরীর জুড়ে ফুলে ফেপে ডানা ঝাপটায়। সেবার হিমালয়ে বেড়াতে গিয়ে উঠেছিলাম এক সাধিকার ডেরায়। সৌম্য নয়ন মেলে তিনি বলেছিলেন, তোর শরীরে বোটকা মহুয়ার গন্ধ, যা যা স্নান করে আয়। এই গন্ধ নিয়ে কি সাধু হওয়া যায়? কোনো কোনো বর্ষণ মুখর রাতে চাঁদের দেখা মেলে না। মধু পূর্ণিমার চাঁদ মেঘের সাথে খেলে লুকোচুরি। প্রবারণা পূর্ণিমায় আলোর ফানুষে ঢেকে যায় আকাশ। আমি রেসের ঘোড়ার মতো টান টান উত্তেজনা নিয়ে অপেক্ষায় থাকি। তিথি কি পেরিয়ে গেছে, শিশির কি পড়েছিল চাঁদের গায়ে। অনেক দিন জমিয়ে নেশা করা হয় না। একটা কবিতা দিয়ে শুরু করি, বাকি সময়টুকু নয় আমরা আড্ডা করবো। কবিতা অবশ্যই শোনাবো। এবার যে কবিতাটি শোনাবো সেটি নিয়েও কিছু এক্সপেরিমেন্ট আছে। আমি কবিতা নিয়ে, আবৃত্তি নিয়ে সবসময় একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি, পছন্দ করি। তো যে কবিতাটি শোনাবো সেই কবিতাটি যে প্রসঙ্গে লেখা, সেটা নিয়ে একটু ছোট্ট কথা বলতে চাই। এখন যে সময়টি চলছে, সে সময়টি সমস্ত পৃথিবীতে মানবজাতি প্রচণ্ড রকমভাবে হুমকির মুখে। একটি অদৃশ্য ভাইরাসের কাছে রাইট। আমরা এখন খুবই বিপর্যস্ত অবস্থায়, আমরা গৃহবন্দী। এখন আর আগের মতো যে আড্ডা, বন্ধুদের সাথে ঘুরে ফেরা বা আত্মীয় স্বজন প্রিয়জনের সাথে হ্যাং আউট করা,
কোনো কিছুই আমরা করতে পারছি না স্বাভাবিকভাবে। এই অনুভূতিটিকে নিয়েই আসলে এই কবিতাটি তৈরি করা, যে মানুষ পরাজিত হবে না, মানুষের জয় হবে, আবার আমাদের দেখা হবে, আবার আমরা একসাথে আগের আড্ডা মতো। দিব, ঘুরে বেড়াবো। কবিতাটি ওই প্রসঙ্গ নিয়ে লেখা। তো একই সাথে আমি যারা ইতোমধ্যে মৃত্যুবরণ করেছে তাদের প্রতি আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা সংক্রমিত হয়েছেন, অসুস্থ আছেন, তাদের সুস্থতা কামনা করছি। যারা সংক্রমিত হন নাই, তারা নিজ স্বার্থে, পরিবারের স্বার্থে, দেশের স্বার্থে, মানব জাতির স্বার্থে স্বাস্থ্যবিধি যাতে মেনে চলেন। তো কবিতাতে চলে যাই। নিশ্চয়ই। আমি কবিতার কম্পোজিশনটা করেছি একটু অন্যভাবে। সেটা হচ্ছে আব্দুল করিম শাহর একটি গান আছে, ওকে। সেই গানটাকে দিয়ে আমি আসলে সঙ্গীত শিল্পী নই, কিন্তু কম্পোজিশনের কারণে একটু গান গাইব। কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেমনে রাখিব তোর মন, কেমনে রাখিব তোর মন, আপন ঘরে বাদিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। আবারও দেখা হবে আমাদের, জানি না কোথায়, কিভাবে, কখন, কতদিন পরে, কিন্তু নিশ্চিত জানি দেখা হবে। হয়তোবা কোনো ঝলমলে দিনে, অথবা সেদিন বৃষ্টি হবে খুব, মেঘাক্রান্ত আকাশ, কাদা থিকথিকে পথ, তুমি বেরোতে বারণ করলেও আমি বেরিয়ে পড়ব। অনিচ্ছুক রিকশার হুড নামিয়ে প্রথম কদম ফুল হাতে, ভিজতে ভিজতে, হয়তোবা হতে পারে সেটা কোনো শীতের সকাল কিংবা বসন্তের রংধনু দিন। আমি আসবো আবার, তুমি প্রতীক্ষায় থেকো। এই সব বিষণ্ণ বিকেল, কোয়ারেন্টিন জাগরণ শেষে, তুমি নিশ্চিত যেন আবারও দেখা হবে আমাদের। যদিও এখন নিদারুণ দুঃসময়, সময়ের চেয়ে দ্রুতগামী বিমান মুখ থুবড়ে আছে পড়ে, পোতাশ্রয়গুলোতে নেই ব্যস্ততা, শীতাতপ নিয়ন্ত্রিত বাস, ট্রেন বন্ধ। তোমার কাছে যাবার পথে পথে নিষেধের ব্যারিকেড, নস্টালজিক নেশার মতো আমার স্বপ্ন জাগরণে তুমি আছো মিশে। মৃত্যুর চেয়ে তোমাকে হারাবার ভয় আমাকে তাড়িত করে বেশি। তোমার অনুপস্থিতি, স্পর্শাতীত দূরত্ব, দম বন্ধ হয়ে আসে। তুমি ছাড়া আর কোনো ভেন্টিলেটর, আইসিইউ, অক্সিজেন, এমনকি আরামদায়ক আর কোনো মরফিন নেই। জিরাফের গ্রীবার মতো বাড়ছে দূরত্ব। আহা, যদি এক লহমায় ঘুচে যেত এই ব্যবধান, তবু তুমি নিশ্চিত যেন আমাদের দেখা হবে। অভাবনীয় একাকী যতদিন, সর্বক্ষণ যেন তোমার মাঝেই আছি। থাকো প্রাণোচ্ছল প্রতীক্ষায়, তোমার ঠোঁটেও যেন ঢেউ খেলে যায় হাসি। বিশ্বাস কর্য নিয়ে ভালোবাসি নাই, দূরত্ব জানে শুধু আমরা দূরে নাই। আহা, পরের লাইনটা খুব সুন্দর। এটা কে লিখেছে, আপনি? এটা আমার লেখা একটি কবিতা, আবারও দেখা হবে। পরের লাইনটা সুন্দর। খুব মাথায় লাগলো আমার, দূরত্ব জানে শুধু আমরা দূরে নাই। যে কোনো শিল্পই যখন আমাদের সামনে পারফর্ম হয়, তখন আমাদের যা দেখতে ভালো লাগে, আমাদের মাথায় যেটা আসে, যেটা মনে হয় যে আহা এটা তো সুন্দর, সেটুকুই আমরা মনে রাখি। এখন এই সৌন্দর্য আগে থেকে ডিফাইন করা খুব মুশকিল। হ্যাঁ,
এই কবিতার নাম বা এই কবিতা কোথা থেকে কোথায় গেছে কিছুই মনে থাকবে না, দুটো জিনিস মনে থাকবে, আপনি গান দিয়ে শুরু করেছিলেন, গান খুব চমৎকার করে করেছেন, আর লাস্টের লাইনটা। আপনি তো লিখলেও পারতেন, লেখালেখি কেমন হয়েছে? লেখালেখি আসলে আমি তো মানে যা কিছুই করি আমার সব কিছুই করা হয় হচ্ছে মনের আনন্দে, আচ্ছা, ভালোবেসে করা। আমি এটা পাবো সেটা পাবো এটা টার্গেট না, ভেবে নয়। এবং আমার আবৃত্তিও সেভাবেই আমি করেছি, লেখালেখিটাও ওভাবেই হয়। এবং করোনা পরিস্থিতির কারণে আরও দুটো গ্রন্থ ইতোমধ্যে লেখা আছে, মৌলিক গ্রন্থ, কবিতার গ্রন্থ, সেগুলো প্রকাশিত হয় নাই, সেগুলো হয়তোবা আগামী মেলাগুলোতে আসবে। আচ্ছা, বাচ্চাদের আবৃত্তি নিয়ে আমার কিছু কাজ আছে, ওকে, সেগুলো নিয়েও আমি লেখালেখি করছি। বাহ, তো এগুলো হয়তোবা সামনে আসবে, কিন্তু এরকম না যে আমাকে ওটা পেতে হবে, সেটা পেতে হবে, পদক পেতে হবে, মানে যা মর্যাদা করেছেন পেতে হবে। নিজের ভালো লাগা থেকে করেছেন। একেবারেই মনের আনন্দে, পাখি যেভাবে গান গায়, ওকে, যেভাবে ডেকে ওঠে, আমিও মনে করি যে আমার লেখালেখি, আমার আবৃত্তি সব কিছুই ওভাবে ন্যাচারালি যা হচ্ছে হয়ে যায়। ভালো লাগা থেকে। কোনো একটি পদ, পদবী, পদক সেটা পাওয়ার স্বপ্ন বা বাসনা নিয়ে না। তবে আমাকে যারা ভালোবেসেছেন, আমি সেই 90-এর দশকে কাজ করেছি, 96-7 পরে আমার আসলে সেইভাবে কাজ করা হয়ে ওঠে না এই সেন্সে যে এর মধ্যে টেকনোলজির একটা বড় পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, ক্যাসেট থেকে সিডিতে আসছে, সিডি থেকে তারপরে ডিজিটাইজড এখন হয়ে গেছে, ইউটিউবেই সবাই বেশি এখন ইউটিউব শুনছে। বেসড হয়ে যাচ্ছে। ইউটিউবও জনপ্রিয় হতে হতে গত 15 বছর, 30 বছর, 20 বছর কেটে গেছে, হ্যাঁ, ইদানিং এটা আসছে। তো ইউটিউব চ্যানেল, এটা স্বাভাবিকভাবে আমার কন্টেন্টগুলো ওখানে আপলোড হচ্ছে, ওখানে প্রকাশিত হচ্ছে, নতুন কবিতাও আসছে। কিন্তু এই যে একটা গ্যাপ ছিল, যে গ্যাপটাতে আমার শ্রোতারা আমাকে ভুলে যাননি, তারা আমাকে বাঁচিয়ে রেখেছেন, তারা আমাকে ভালোবাসেন, তাদের ভালোবাসায় আমি বাঁচি। আমার বেঁচে থাকাটা আমার শ্রোতাদের ভালোবাসার মধ্যে। আপনি অনন্তকাল বেঁচে থাকেন আপনার কাজ দিয়ে, আপনার ভালোবাসা দিয়ে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সকালটা সুন্দর হয়ে গেছে আপনার কবিতা আবৃত্তি এবং আড্ডাতে। অনেক ভালো থাকবেন আপনি। খুব ভালো লাগলো আমারও, আমি সময়টা খুব ভালো এনজয় করেছি, জি। বিশেষত আপনাদের দুজনের সঙ্গ খুব ভালো লেগেছে। আমি একই সাথে যারা অনুষ্ঠানের ক্যামেরার পেছনে আছেন, নেপথ্যে আছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং মাছরাঙার মাধ্যমে আমার দর্শক শ্রোতা এবং মাছরাঙার দর্শক শ্রোতাদের প্রতি আমার ভালোবাসা। ভালো থাকবেন সবাই। অনেক ধন্যবাদ।